সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের আলোচ্য বিষয় হলো কার্নোট চক্র ও এন্ট্রপি। কার্নোট চক্র আলোচনা করার পূর্বে কার্নোট ইঞ্জিন সম্পর্কে জানতে হবে। প্রথমে আলোচনা করি কার্নোট ইঞ্জিন কি। কার্নোট ইঞ্জিন হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য ফরাসি বিজ্ঞানী সাদিক কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন তাকে কার্নোট ইঞ্জিন বলে। তাপ ইঞ্জিনের সাহায্যে তাপকে কাজে রূপান্তরিত করা হয়। বাস্তবে ব্যবহৃত ইঞ্জিন সমুদায় তাপকে কাজে রূপান্তরিত করতে পারে না। সাধারণভাবে দেখা যায় ইঞ্জিন খুব বেশি হলে সরবরাহকৃত তাপশক্তির শতকরা 25% মাত্র কাজে রূপান্তরিত করতে পারে। কার্নোট ইঞ্জিন একটি আদর্শ ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%। এমন একটি ইঞ্জিনের বাস্তব রূপ দেওয়া কখনোই সম্ভব নয়। এটি একটি কাল্পনিক ইঞ্জিন মাত্র। এখন আমি আলোচনা করব কার্নোট ইঞ্জিনের গঠন। কার্নোট ইঞ্জিনের 4টি অংশ। একটা হলো পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আছে, এটাকে বলা হচ্ছে কার্যনির্বাহী বস্তু। একটা হলো তাপ উৎস, একটা হলো তাপ অন্তরক আসন, আরেকটি হলো তাপ গ্রাহক। এখানে পিস্টনযুক্ত সিলিন্ডারটির চারিপাশে অন্তরক পদার্থ দ্বারা আবৃত। এর নিচে হচ্ছে তাপ সুপরিবাহী পদার্থ, আর এখানে যে পিস্টনটি আছে সেটাও কুপরিবাহী পদার্থ দ্বারা আবৃত। এই পিস্টনটিকে সিলিন্ডারের ভিতর উপরে নিচে ওঠানামা করানো যায় ঘর্ষণবিহীন অবস্থায়। আর এটা হলো তাপ উৎস। এটার তাপমাত্রা খুবই বেশি। এটার তাপমাত্রা হচ্ছে T1। এটা হচ্ছে তাপ ধারকত্ব খুব বেশি। এটার তাপমাত্রা আদান প্রদানের জন্য তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ T1 তাপমাত্রা স্থির থাকে। আর এটা হলো তাপ অন্তরক আসন। এটা কোনো তাপ গ্রহণ করে না, কোনো তাপ বর্জন করে না, যেহেতু এটা সম্পূর্ণ তাপ অন্তরক। আর এটা হলো তাপ গ্রাহক, যেটা তাপ ধারকত্ব খুব বেশি এবং এটার তাপমাত্রা হচ্ছে কম, যেটার তাপমাত্রা হচ্ছে T2। এটা তাপ আদান প্রদানের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। এখন আমি আলোচনা করব কার্নোট চক্র। কার্নোট চক্র কি? যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করলে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নোট ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করতে পারে তাকে কার্নোট চক্র বলে। কার্নোট চক্রে প্রত্যাগামী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহক বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে একটি নির্দিষ্ট চাপ, আয়তন ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি সমুষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রসারণ এবং একটি সমুষ্ণ সংকোচন ও একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশ তাপ গ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে। এখন আমি আলোচনা করব কার্নোট ইঞ্জিনের কার্যপ্রণালী, অর্থাৎ কার্নোট চক্রের ব্যাখ্যা। কার্নোট চক্রে কার্যনির্বাহক বস্তু অর্থাৎ আদর্শ গ্যাসকে 4টি পর্যায়ের মধ্যে দিয়ে অতিক্রম করানো হয়। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ABCD একটি কার্নোট চক্র। প্রথমে পিস্টনযুক্ত সিলিন্ডারের
যেই গ্যাস আছে সেটাকে তাপ উৎসাহে স্থাপন করতে হয়। তাপ উৎসাহের তাপমাত্রা ছিল T1। সেই কার্যনির্বাহক গ্যাস তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে এবং প্রাথমিক আয়তন V1 এবং চাপ V1 হবে। সেটা নির্দেশক চিত্রে এ বিন্দুতে দেখানো হয়েছে। এখন গ্যাস আস্তে আস্তে প্রসারিত হবে, অর্থাৎ আয়তন বাড়বে কিন্তু চাপ কমবে। সেটা সমষ্ণ প্রক্রিয়ায় হবে। চাপ কমে P2 হবে, আয়তন বেড়ে V2 হবে। সেটা নির্দেশক চিত্রে বি বিন্দুতে দেখানো হয়েছে। আবার নির্বাহক বস্তু বা সিলিন্ডারটিকে অন্তরক পদার্থের উপর স্থাপন করলে অন্তরক পদার্থ তাপ গ্রহণ করবে না, বর্জনও করবে না। কাজেই এটা প্রসারণটা রুদ্ধতাপীয় প্রসারণ হবে। সেই প্রসারণে আয়তন হবে V3 এবং চাপ হবে P3, কিন্তু তাপমাত্রা কমে যাবে। সেটা নির্দেশক চিত্রে সি বিন্দুতে দেখানো হয়েছে। এরপর সিলিন্ডারটিকে তাপ গ্রাহকে স্থাপন করতে হয়। তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। সেই পিস্টনটির কার্যনির্বাহক বস্তু বা গ্যাস আস্তে আস্তে সংকুচিত হবে এবং সংকুচিত হয়ে আয়তন হবে V4 এবং চাপ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পেয়ে হবে V4। সেটা হবে সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন। সেটাকে CD রেখাচিত্র দ্বারা দেখানো হয়েছে। এখন এই কার্যনির্বাহক বস্তু বা পিস্টনযুক্ত সিলিন্ডারে যে গ্যাস আছে সেটাকে তাপ অন্তরকে স্থাপন করলে সেটা তাপ গ্রহণ করবে না, বর্জন করবে না। সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবার P1 V1 চাপ এবং আয়তনে চলে আসবে, অর্থাৎ নির্দেশক চিত্রে এ বিন্দুতে পৌঁছবে, যেটাকে রুদ্ধতাপীয় রেখা DA দ্বারা দেখানো হয়েছে। এখন এখানে AB হলো সমষ্ণ প্রসারণ। তাহলে AB রেখা যে কাজ হয়েছে সেই কাজটা হলো W1 সমান ইন্টিগ্রেশন B1 টু B2 P dV সমান ABGE ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ AB সমষ্ণ রেখার জন্য যে কাজটি হয়েছে সেটা ABGE ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আবার 2 নম্বরে আমরা বলতে পারি BC রুদ্ধতাপীয় প্রসারণের জন্য যে কাজটি হয়েছে W2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন B2 টু B3 P dV সমান BCSG ক্ষেত্রের ক্ষেত্রফল BCSG ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ BC রুদ্ধতাপীয় রেখার জন্য যে কাজটি হয়েছে সেটা BCSG ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আবার CD রেখা হলো সমষ্ণ সংকোচন। CD রেখার জন্য যে কাজটি হয়েছে সেটা হলো
W3 equal to integration B3 to B4 into P dV equal to সেটা CDFH ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল। আচ্ছা, এখন হচ্ছে ডি এ রেখা বরাবর যে কাজটি হয়েছে, ডি এ রেখাটি হলো রুদ্ধতাপীয় সংকোচন। সেটা হলো W4 সমান ইন্টিগ্রেশন B4 টু B1 P dV সমান DAEF ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি যে সমষ্ণ প্রসারণ, সেই ক্ষেত্রে গ্যাসের দ্বারা কাজ সম্পাদিত হয়েছে সে W1 হবে ধনাত্মক। আবার বিসি রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে গ্যাসের দ্বারা কাজ সম্পাদিত হয়েছে সে W2 হবে ধনাত্মক। আবার সিডি সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে গ্যাসের উপর কাজ সম্পাদিত হয়েছে সেটা হবে ঋণাত্মক, অর্থাৎ W3টা হবে ঋণাত্মক। আবার ডিএ হলো রুদ্ধতাপীয় সংকোচন রেখা, এক্ষেত্রেও গ্যাসের উপর কাজ সম্পাদিত হয়েছে, সেই ক্ষেত্রে W4টি হবে ঋণাত্মক। তাইলে আমরা কার্যনির্বাহক বস্তু অর্থাৎ গ্যাসের দ্বারা কৃত কাজ মোট কৃত কাজ W equal to W1 plus W2 minus W3 minus W4 সমান A B C D ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ কার্যনির্বাহী বস্তু দ্বারা মোট কৃত কাজ হবে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখানে এ বি এবং সি ডি দুইটি সমষ্ণ রেখা এবং বিসি ও ডিএ দুইটি রুদ্ধতাপীয় রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন আমি আলোচনা করব এন্ট্রপি। এন্ট্রপি কাকে বলে? কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতাকে বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্ততাকে এন্ট্রপি বলে। আবার অন্যভাবে যদি বলি তা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। কোনো সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপ পরিবর্তনের হার দ্বারা এন্ট্রপি পরিবর্তন পরিমাপ করা হয়। যদি কোনো সিস্টেম টি তাপমাত্রায় ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করার ফলে এন্ট্রপির পরিবর্তন ডিএস হয়, তাহলে আমরা পাই এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু গৃহীত বা বর্জিত তাপ ডিকিউ বাই তাপমাত্রা, তাপমাত্রা হলো টি। এন্ট্রপি পরিবর্তনের একক হলো, তাপের একক হলো জুল, তাপমাত্রার একক হলো কেলভিন, তাহলে জুল পার কেলভিন। জুল পার কেলভিন হলো এন্ট্রপি বা এন্ট্রপির
পরিবর্তনের একক। যদি বলা হয় প্রত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে ব্যাখ্যা করো, তাইলে আমরা প্রথমে একটি প্রত্যবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে একটি কার্নো চক্র আঁকব। কার্নো চক্রটি হলো ABCD। এখানে AB রেখা হলো সমষ্ণ প্রসারণ রেখা, আর CD রেখা হলো সমষ্ণ সংকোচন রেখা, এবং BC রেখাটি হলো রুদ্ধতাপীয় প্রসারণ রেখা, এবং DA রেখাটি হলো রুদ্ধতাপীয় সংকোচন রেখা। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয় না, কাজেই এন্ট্রপির পরিবর্তনও শূন্য। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি BC এবং DA রেখা বরাবর এন্ট্রপির পরিবর্তন শূন্য। AB রেখা বরাবর এন্ট্রপির পরিবর্তন T1/T1, এবং CD রেখা বরাবর এন্ট্রপির পরিবর্তন সমান -Q1/Q2/T2। সুতরাং এন্ট্রপির মোট পরিবর্তন ডেল্টা S সমান Q1/T1 মাইনাস Q2/T2। আমরা জানি প্রত্যবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে Q1/T1 সমান Q2/T2। সুতরাং এন্ট্রপির মোট পরিবর্তন ডেল্টা S সমান Q1/T1, Q2/T2 সমান Q1/T1 ইকুয়াল টু 0। অর্থাৎ এন্ট্রপির মোট পরিবর্তন শূন্য, ডেল্টা S সমান 0। সুতরাং আমরা বলতে পারি প্রত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। আবার যদি বলা হয় অপ্রত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় ব্যাখ্যা করো, তার উত্তরে আমরা বলব, ধরি দুইটি বস্তু পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পরস্পরের সংস্পর্শে আছে। বস্তু দুটির তাপমাত্রা যথাক্রমে T1 ও T2। যদি প্রথম বস্তুর তাপমাত্রা T1 দ্বিতীয় বস্তুর তাপমাত্রা T2 থেকে বড় হয়, তাহলে উত্তপ্ত বস্তু হতে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয়। ধরি খুব অল্প সময় এর মধ্যে dQ পরিমাণ তাপ উত্তপ্ত বস্তু হতে শীতল বস্তুতে সঞ্চালিত হলো, অর্থাৎ উত্তপ্ত বস্তু dQ পরিমাণ তাপ হারালো এবং শীতল বস্তু dQ পরিমাণ তাপ গ্রহণ করলো। যেহেতু উত্তপ্ত বস্তু তাপ হারায়, সেহেতু উত্তপ্ত বস্তুর এন্ট্রপি কমে যাবে। সুতরাং উত্তপ্ত বস্তুর এন্ট্রপি হ্রাস মাইনাস Q1/T1
dq বাই T1 এবং শীতল বস্তু যেহেতু তাপ গ্রহণ করতেছে শীতল বস্তুর এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাহলে শীতল বস্তুর এন্ট্রপি বৃদ্ধি সমান dq বাই T2। সুতরাং সিস্টেমটির মোট এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস সমান মাইনাস dq বাই T1 প্লাস dq বাই T2। এখানে T1 greater than T2 সেহেতু dq by T1 less than dq by T2 অর্থাৎ dq by T1 ছোট হবে, dq by T2 বড় হবে। তাই ডেল্টা এস মানে মোট এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস গ্রেটার দেন 0, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পাবে। তাই আমরা বলতে পারি অপ্রত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। যদি বলা হয় জগতের তাপীয় মৃত্যু কি, তার উত্তরে আমি বলবো প্রকৃতিতে সব কিছু সাম্যাবস্থা পেতে চায়, সাম্যাবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি হয়। তাই বলা যায় জগতের এন্ট্রপি ক্রমাগত বাড়ছে। জগতে এন্ট্রপি যখন সর্বোচ্চে পৌঁছাবে তখন সব কিছুর তাপমাত্রা এক হয়ে যাবে, ফলে তাপশক্তিকে আর যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যাবে না। এই অবস্থাকে জগতের তাপীয় মৃত্যু বলে অভিহিত করা হয়। এখন আমরা একটি অঙ্ক করব। অঙ্কটি হলো 0.1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে। এখানে পানির ভর m সমান 0.1 কেজি। পানির আপেক্ষিক তাপ S equal to 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির তাপমাত্রা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন এবং তাপমাত্রা T2 সমান 50 ডিগ্রি সেলসিয়াস সমান 273 প্লাস 50 কেলভিন সমান 223 কেলভিন। এন্ট্রপির পরিবর্তন ds equal to 1। আমরা জানি এন্ট্রপির পরিবর্তন ds equal to integration T1 to T2 dq by t। আবার dq সমান m s ইন্টু dt, ভর ইন্টু তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। তাইলে আমরা লিখতে পারি সুতরাং ds equal to integration T1 to T2
ms dt divided by t equal to ds equal to ms integration t1 to t2 into dt divided by t এটাকে যদি ইন্টিগ্রেশন করি ms ln t t1 to t2 equal to ms ln t2 minus ln t1 মান যদি বসাই m সমান 0.1 into s সমান 4200 ln t2 সমান আসে 323 t1 সমান আসে 273 এখন যদি আমরা হিসাব করি এন্ট্রপির পরিবর্তন ds সমান আসবে 70.64 জুল পার কেলভিন। তাহলে আমরা বলতে পারি 0.1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে এন্ট্রপির পরিবর্তন হয় 70.64 জুল পার কেলভিন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম।